নমস্কার, 5টার 5 মিনিটে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। তৃণমূল কার? মমতা তৃণমূল নাকি নব তৃণমূলের? এই সিদ্ধান্ত কিভাবে হবে? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, হয়তো জুলাইয়েই সিদ্ধান্ত হয়ে যেতে পারে পাকাপাকিভাবে যে তৃণমূল কার। কিন্তু কিভাবে হবে সিদ্ধান্ত? কেন আমরা বলছি জুলাইয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে? আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি, কথা বলবো একবার। আবির, আর জুলাইয়েই সিদ্ধান্ত হয়ে যেতে পারে তৃণমূল কার, কিভাবে? অতএব দুটো প্রক্রিয়া বা দুটো বিষয়ের মধ্যে উল্লেখিত রয়েছে। প্রথমত হচ্ছে, তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যে সমস্ত একাধিক সাংসদরা রয়েছেন, যারা মূলত রাজ্যসভার ছিলেন, তারা একাধিকজন পদত্যাগ ইতিমধ্যেই করে দিয়েছেন। যারা রয়ে গিয়েছেন তাদের তরফ থেকেও কিছুদিনের মধ্যে কয়েকজন আরো কিছু সিদ্ধান্ত জানাতে চলেছেন, এমনটা খবর। যারা লোকসভার যারা সাংসদরা রয়েছেন, সেই সাংসদদের একটা বড় অংশ তুমি জানো যে এনসিপিআই এর সাথে মিশে গিয়েছেন। তবে তারা যে কোথাও গিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক নিজেরা ব্যবহার করতে চাইবেন না, এমনটা নয়। রাজনৈতিক মহলে যে গুঞ্জন, তাতে তারাও তাদের দাবি করার পক্ষে রয়েছেন। কিন্তু তারা দাবি করার জন্য শুধুমাত্র তো সাংসদরা করলেই হবে না, তাদের প্রয়োজন হবে পরিষদীয় দল, এবং একই সঙ্গে হচ্ছে কোনো রেজিস্টার্ড কোনো যদি দলের যদি কোনো জাতীয় কর্মসমিতি থাকে, সেই জাতীয় কর্মসমিতির যারা সদস্যরা রয়েছেন তাদেরও অনেকাংশের এই প্রয়োজনীয়তা হবে। ফলে এই প্রয়োজনীয়তাতে তাদের সঙ্গে সহযোগিতা কারা করতে আসবেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলে। ৮০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়লাভ করেন, একজন এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন। ৭৯ জনের মধ্যে ৬৫ জনকে দেখতে পাওয়া যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের ব্লকে রয়েছেন। বাকি ১৪ জন যারা রয়েছেন, সেই ১৪ জনের মধ্যে কতজন আগামী দিনে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযোগ বজায় রাখবেন, সেটাও একটা প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়ে রয়েছে। ফলে সংখ্যাতত্ত্বের দিক থেকে তাদের হাতে সেটি রয়ে গিয়েছে। তৃতীয়ত, জাতীয় কর্মসমিতির বৈঠক ঋতব্রত সন্দীপনরা করে ফেলেছেন। জাতীয় কর্মসমিতির বৈঠক করে তারা ১০ জনের কোর কমিটি তৈরি করেছেন। বাকি যাদেরকে দায়িত্ব দিয়ে একটা ৩০ জনের সদস্যদের কমিটি তৈরি হয়ে গিয়েছে। ২-১ দিনের মধ্যে কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছে। সেই কোর কমিটি বৈঠকের জেলাভিত্তিক তারা কমিটি গঠন করে নেবেন। এবং এই গোটা প্রক্রিয়া চলাকালীন একই সঙ্গে দিল্লিতে নির্বাচন কমিশনের যেতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, বা আরো পরিষ্কার সহজ করে বলতে গেলে ঋতব্রত সন্দীপনরা। আর অন্যদিকে সাংসদদের তরফ থেকেও স্পিকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, ২১শে জুলাই থেকে লোকসভাতে যে অধিবেশন, সেই অধিবেশন বসার কথা, রাজ্যসভাতে অধিবেশন বসার কথা রয়েছে। তার আগে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদীয় ক্ষেত্রে যারা যে তাদের বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার তাদের দুপক্ষেরই কথা শুনে নিতে পারেন। আর নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ দুপক্ষই একসঙ্গে হতে চায়। তবে এক্ষেত্রে এগিয়ে যাওয়ার এই যে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করা হয়েছে, তাদের তরফ থেকে সেই ভূমিকাটা দেখানো হচ্ছে। ফলে তারা চলে গেলে, তারা যদি তাদের যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দিতে পারে, তাহলে মহারাষ্ট্র মডেলের মতো এক্ষেত্রেও নাম এবং প্রতীক তারা ব্যবহার করার সুবিধা বা জায়গা পাবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে পরিষদীয় যে দল তৃণমূল কংগ্রেসের ঋতব্রত পন্থীরা তৈরি করেছেন, তারা কয়েক কদম এগিয়ে আছেন, এমনটাই বলছেন রাজনীতিবিদদের একাংশ। অতএব ধন্যবাদ আবির। এই যে মহারাষ্ট্রের কথা বলা হচ্ছে, মহারাষ্ট্র মডেলের কথা বলা হচ্ছে, কোনো একটা দলের কাছে এই তার প্রতীক কিভাবে থাকে, একটা দল কিভাবে স্বীকৃতি পায়, এর মধ্যে অঙ্ক কি অঙ্ক, আইন কি বলছে, শোনা যাক এ নিয়ে কৌশিক কি বলছে। ভোটে হারার পর থেকেই তৃণমূলে ভাঙন, তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, আর একদিকে নব তৃণমূল। তাদের লড়াই এখন এমন জায়গায় গেছে যেটা দেখলে হয়তো গব্বর সিং বলতেন কিতনে এমএলএ হয়। কারণ এটাই হচ্ছে আসল কথা, কার হাতে কত সংখ্যা। দেখুন, একদিকে হচ্ছে নব তৃণমূল, আরেকদিকে হচ্ছে মমতার তৃণমূল। নব তৃণমূল গত 22শে জুন একটি বৈঠক করে, ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে ঠিক করেছেন তারা চেয়ারম্যান হিসাবে অরূপ রায়কে, যেটা দেখে অনেকে বলছেন এ তো মমতাহীন তৃণমূল হয়ে গেল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের চেয়ারম্যান, এই নব তৃণমূল চেয়ারম্যান ঠিক করেছেন অরূপ রায়কে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কিন্তু বসে নেই। তারা যেটাকে অস্ত্র করছেন সেটা হচ্ছে ২০২৩ সালের একটি মামলা। শিবসেনা সেই মামলায় সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল সেটাকে তারা অস্ত্র করছেন। সেই মামলাটা কি? সুভাষ দেশাই ভার্সেস গভর্নর অফ মহারাষ্ট্রের মামলা। সেইখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে দলের প্রতীক আর ভাবমূর্তি দেখেই কোনো একজন প্রার্থীকে ভোটাররা জয়ী করেন। তাই ভোটের পর সেই প্রার্থী যদি অন্য কোনো দিকে চলে যান
এবং তার মতো আরও অনেক প্রার্থী যদি অন্য কোনো দিকে চলে যান এবং দাবি করেন যে তারাই আসল সেই দল, সেটা কখনোই করা যায় না। মানে সংখ্যা থাকলেই, সোজা কথা যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছিল, যে সংখ্যা থাকলেই দাবি করা যায় না যে তারাই আসল দল। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা অস্ত করতে চাইছেন। পাল্টা নবতৃণমূল বলছে যে আমাদের হাতে যেখানে সংখ্যা, তাহলে দল এবং প্রতীক দুটোই আমাদেরই পাওয়ার কথা। নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা প্রতীক, সেটাই আমাদের প্রতীক, সেটাই মানুষের প্রতীক। যারা ঘাসের উপর জোড়াফুল নেওয়ার জন্য লাফাচ্ছেন, তো ক্যারি করতে পারবেন তো সেটা? ভোট কই, মানুষ কই, সমর্থন কই? ওনাদের মুখগুলো তো বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ঘাসের উপর জোড়াফুল, নিশ্চিতভাবে আমরাই আসল তৃণমূল এবং আমাদের সঙ্গেই প্রতীক থাকবে। দিনের শেষে জেনে রাখতে পারেন, যদি ঘাসের উপর জোড়াফুল ওনারা হাতে নিয়েও বসে থাকেন, প্রতীক নিয়ে করবেন কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সঙ্গে। তৃণমূল এখন আঞ্চলিক দল। এই আঞ্চলিক দলকে প্রতীক দেয় ইলেকশন কমিশন কোন আইনে? সেই আইনটা হচ্ছে ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। 1968 সালের এই আইন মোতাবেক, এই আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক আঞ্চলিক দলকে সিম্বল দেওয়া হয়, তাদের প্রতীক দেওয়া হয়। এবার দেখব সেই আইনে কি লেখা রয়েছে, কি কি শর্ত দেওয়া হয়, যেই শর্ত মানলে প্রতীকটা পাওয়া যায়। প্রথম যেই শর্ত, 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে কি, বিধানসভায় মোট ভোট যা পড়বে, মোট ভোটার নয়, যত ভোট পড়েছে তার 6% পেতে হবে এবং অন্তত 2 জন এমএলএ থাকতে হবে। দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, মোট ভোট আমাদের এবার ভোট পড়েছে মোট 6,30,00,000। এর যদি 6% করি, সেটা দাঁড়াচ্ছে 37,80,000। এই 37,80,000 কি নব তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পেয়েছে? দেখা যাক। 37,80,000টা পেতে হবে। তাহলে নব তৃণমূল যেটা দাবি করছে, তাদের কাছে অন্তত 65 জন বিধায়ক রয়েছে। আমি সেটাকে অতদূর ধরলাম না, আমি ধরলাম তাদের কাছে 60 জন বিধায়ক রয়েছে এবং ধরে নিলাম যে 60 জন বিধায়ক মানে এরা সবাই ভোটে জিতেছেন। যারা ভোটে জেতেন তারা অন্তত 80 থেকে 1 লাখের মধ্যে অন্তত ভোট তো পান। তো আমি কমটাই ধরছি। তাহলে 60 জন বিধায়ক আর 80,000 মিলে এটাকে গুণ করলে হয় 48 লক্ষ। আমি আরও কমিয়ে যদি ধরি এটাকে, আমি ধরলাম 40 লক্ষ। উল্টো দিকে তাহলে কি দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, সেখানে এখানে যদি 60 হয়, তাহলে বাকি 20 যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে ধরে নিই, তাহলে সেই 20 জন যদি 1 লক্ষ করে ভোট পেয়ে থাকেন, তাহলে 20 × 1 লক্ষ মানে 20 লক্ষ। কিন্তু দরকার হচ্ছে 37 লক্ষ। তাহলে 37,80,000 প্রায় 38 লক্ষ দরকার। দেখা যাচ্ছে যে নব তৃণমূলের হাতে কিন্তু তার বেশি রয়েছে, প্রায় 48 লক্ষ বা অন্তত 40 লক্ষ তো আছেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাতে যদি 20 জন বিধায়কও থাকেন, তাহলেও দেখা যাচ্ছে এই ফিগারটায় কিন্তু তারা পৌঁছাতে পারছেন না, সেখানে অনেকটাই গ্যাপ রয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রতীক পাওয়ার প্রথম শর্ত। দলের প্রতীক পেতে আরেকটি শর্ত পূরণ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে বিধানসভা ভোটে মোট আসনের 3%, অর্থাৎ যেই বিধানসভায় যত আসন সেই আসনের 3% অথবা 3টি আসন, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা থাকতে হবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা যদি আমরা হিসাব করি, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 294টি আসন, তার 3% মানে হচ্ছে 9। এই 9টি আসন, যেহেতু এটা 3-এর থেকে বেশি, তাহলে এটা অ্যাচিভ করতে হবে। এই 9টি আসন কিন্তু অবশ্যই নব তৃণমূলের হাতে আছে, সে তো বলাই বাহুল্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল শিবিরেরও দাবি তাদের কাছেও 9 জনের বেশি বিধায়কই রয়েছে।
তাহলে এবার কি দাঁড়ালো? এই যদি পরিস্থিতি হয় তাহলে দুই পক্ষই গেল ইলেকশন কমিশনের কাছে। যদি ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, দুই পক্ষের বক্তব্যই যদি জোরালো হয়, তারা যদি সংখ্যা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন এই সিম্বল এবং দলের নাম অর্থাৎ তৃণমূল, এই দুটোই ফ্রিজ করে দিতে পারেন। সেক্ষেত্রে নব তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দুই পক্ষকেই নতুন দলের নাম ঠিক করতে হবে এবং নতুন প্রতীক ঠিক করতে হবে। এই একই জিনিস কিন্তু ঘটেছিল, এই বিবাদ যখন চলে এরকম ফ্রিজ করার উদাহরণ কিন্তু আমরা মহারাষ্ট্রে দেখেছি। মহারাষ্ট্রে 2022 সালে একনাথ শিন্ডে বেরিয়ে আসেন উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে এবং সেই বিবাদ চলছিল। কিন্তু 2022 সালের শেষের দিকে সেখানে একটি উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে যেহেতু দলের নাম এবং প্রতীক কাদের কাছে থাকবে সেটা তখনও সেই বিবাদ মেটেনি, ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, সেই জন্য ওই উপনির্বাচনে না উদ্ধব না শিন্ডে কোনো গোষ্ঠী শিবসেনার যে তীরধনুক প্রতীক সেটা ব্যবহার করতে পারেননি। তাদের আলাদা নাম এবং প্রতীক ব্যবহার করতে হয়েছিল। এবার তৃণমূলের ক্ষেত্রে কি হয় সেটাই দেখার। একটা দল ভেঙে গেল এবং যারা দল ভেঙে বেরিয়ে গেলেন তাদের হাতেই গেল দলের নাম ও প্রতীক। এই সাম্প্রতিককালে এরকম ঘটনা মহারাষ্ট্রে ঘটিয়েছেন একনাথ শিন্ডে। তিনি কি করেছিলেন, মহারাষ্ট্রে ভোট হয়েছিল 2019 সালে বিধানসভা ভোট। শিন্ডে মহারাষ্ট্রে শিবসেনা ছেড়ে বেরিয়ে আসেন 2022 সালে, ভাঙনটা হয়েছিল 2022 সালে। শিবসেনার 55 জন এমএলএ ছিলেন, শিবসেনা থেকে বেরিয়ে চলে আসেন শিন্ডের কাছে। এবং শুধু তাই নয়, বিধায়কই নয়, শিবসেনার এমপি ছিলেন 18 জন, তার মধ্যে 12 জনই শিন্ডের সঙ্গে শিন্ডের নৌকায় উঠে বসে। এই যে ঘটনাটা ঘটেছিল, তারপর শিন্ডে আবেদন জানিয়েছিলেন ইলেকশন কমিশনে যে তার কাছেই নাম এবং শিবসেনা দলের নাম এবং প্রতীকটা তার কাছে দেওয়া হোক। পাল্টা উদ্ধব ঠাকরেও বসে থাকেননি, তিনি ইলেকশন কমিশনে গিয়ে জানিয়েছিলেন যে তাদের যা সংবিধান, তাদের দলের যা সংবিধান, সেই সংবিধান মেনে এরকম করা যায় না। সেই সংবিধান তখন খতিয়ে দেখা হয়েছিল এবং সেই সংবিধানকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিল কমিশন। কেন বলেছিল অসাংবিধানিক? তারা সেটা বলেছিল যে শিবসেনার সংবিধানে যেভাবে বিভিন্ন পদ এবং নেতা বিভিন্ন পদ পেতে পারেন, ক্ষমতায় থাকতে পারেন, যেইভাবে বর্ণনা যেই সংবিধান ঠিক করা হয়েছে শিবসেনার, সেটা একেবারেই সংবিধান মেনে হয়নি, অসাংবিধানিক, এরকমভাবে করা যায় না। এই যে এটাকে অসাংবিধানিক বলে দিল, তারপর একই সঙ্গে সেই কমিশন তখন শিবসেনার দলটির নাম অর্থাৎ শিবসেনা নামটি এবং তাদের যে প্রতীক তীরধনুক সেটা শিন্ডে গোষ্ঠীর হাতে তুলে দেয়। তারাই হয়ে যায় আসল শিবসেনা। কিন্তু এখানেই বিষয়টা থেমে থাকেনি, এর বিরুদ্ধে একে চ্যালেঞ্জ করে আবার কোর্টে মামলা হয়। সেই মামলার চূড়ান্ত ফয়সালা কিন্তু এখনো হয়নি। কিন্তু শিবসেনা, আসল শিবসেনা বলতে এখন সকলে শিন্ডেকেই বোঝেন, শিন্ডের শিবসেনাকেই বোঝেন। এইবার এই মহারাষ্ট্র মডেল কি পশ্চিমবঙ্গে হতে চলেছে সেটাই এখন দেখার। कितने